The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের কবিতার এই পংক্তি দিয়ে নির্ধারণ করা যায় যে সৃষ্টির সবকিছুই নারী তত্ত্ব ছাড়া অসম্পূর্ণ। নারীরাই হলেন সমাজের আসল স্থপতি, একথা বলে গিয়েছেন মহাপুরুষরা। সৃষ্টি, লালন পালন এবং কখনো হার না মানার অদম্য শক্তি নিয়ে আজও এগিয়ে চলেছেন সমাজের দশভুজারা। তেমনই এক দশভুজা হলেন ডালিয়া বি মিত্র। সংসার আর সন্তান সামলাতে দেশের প্রথম সারির কোম্পানির চাকরি থেকে রেজিগনেশন, কিন্তু তারপরেও আত্মমর্যাদা নিয়ে চলার অদম্য প্রয়াস তাকে করে তুলেছে বাংলার ফ্যাশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। অঞ্জনা বসু, টোটা রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য, একগুচ্ছ তারকা তো বটেই, বাংলার নারীকুলের আরও এক রেনেসাঁ শুভমস্তুর মহিলা পুরোহিতরাও সেজে ওঠেন তাঁরই পোশাকে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। শক্তি স্বরূপিণী এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথমেই যে শব্দ মাথায় আসে তিনি হলেন দশভুজা, অর্থাৎ 10 হাত যার। দেবী শক্তি, দেবী দুর্গা 10 হাত নিয়ে তার একদিকে যেমন মঙ্গলময় অভয় মুদ্রা দ্বারা বা বর মুদ্রা দ্বারা প্রত্যেকের মঙ্গল করেন, করুণা করেন, আবার একই সঙ্গে ত্রিশূল হাতে নিয়ে কিন্তু অসুরের সংহারও করেন। বর্তমান যুগে যারা নারী তারা কিন্তু সব দিকে, কি বাড়িতে কিংবা বাইরে, সব দিকে সম্পূর্ণভাবে দশভুজার রূপেই বিরাজ করেন। কিন্তু এই দশভুজা কি মাত্র একদিনে হয়ে ওঠা সম্ভব, নাকি দীর্ঘদিনের লড়াই, জীবন সংগ্রাম, জীবন আদর্শ এবং একই সঙ্গে সঙ্গে সেই মায়া, মমতা, করুণা এই সবকিছু মিলিয়ে সম্মিলিত রূপ সেই দশভুজা হয়ে ওঠা দিনের পর দিন একটি তপস্যার ফল? এই সবকিছুই জানার জন্য আজকে যার কাছে আমরা এসেছি তিনিও একজন কিন্তু দশভুজাই বলা যেতে পারে। দশভুজা শুধুমাত্র তার ব্র্যান্ডের নাম নয়, তিনি নিজে কতটা দশভুজা এবং দশভুজা ভাবেই সব দিক 10 হাত দিয়ে সমান তালে সামলে চলেছেন, সেই সবকিছুই আমরা তার কাছ থেকে শুনবো। দশভুজার কথা বলছিলাম, আর স্বয়ং দশভুজার সামনে উপস্থিত ডালিয়া দি। ওয়ান ইন্ডিয়া বাংলার পর্দায় তোমাকে অনেক অনেক স্বাগত। সবার আগে আন্তর্জাতিক নারী দিবসের তো অনেক শুভকামনা, কিন্তু সঙ্গে সঙ্গে দশভুজার কথা হচ্ছে। দশভুজা তোমার ব্র্যান্ড, তুমি দশভুজাকে তৈরি করেছো, কিন্তু এই দশভুজা কি একদিনে হয়েছে, নাকি দীর্ঘদিন তপস্যা, সংগ্রাম এই সবকিছু সম্মিলিত ফল হলো দশভুজা? যদি একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো কিছু আমরা যে কোনো জায়গায় যদি পৌঁছাতে চাই, উঁচু নিচু অনেক পথ পেরিয়ে তবেই আমাদের পৌঁছাতে হয়। তবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কখনোই কোনোভাবেই সাহস বা উদ্যমের যেন ঘাটতিটা না হয়। এইটা হচ্ছে না বলে কিছু হয় না। আর একটা জিনিস হচ্ছে যে জানবে, মানে আমি যেটা ফিল করেছি, কারণ এই দশভুজাটা আমি অনেক পরে এসে করেছি। আমার জানিয়ে পড়াশোনা, তাই নিয়ে আমার একটা মাল্টিন্যাশনালে চাকরি করা, তারপরে দেখলাম যে সবসময় না পেন্ডুলামের মতন তোমার সময়টা দুলতে থাকে। কিরকমে কোনো সময় মনে হয় সংসারকে তুমি 60% দেবে, 40% তুমি প্রফেশনকে দেবে। তা আমি যে কোম্পানিতে ছিলাম সেটা সম্ভব ছিল না। তখন আমি ভাবলাম ঠিক আছে, তাহলে যদি নিজের একটা কিছু করা যায়, এবং সেই সঙ্গে যেহেতু আমি ছেলের কাছে তোমার একটা কমিটমেন্ট আছে, ও আমার ইচ্ছে এই পৃথিবীতে এসছে, আমাকে ওকে তো ঠিক মতন একটা, যেটা বলি আমি সাহচর্য, কেয়ার, সেটা আমাকে করতে হবে। তারপরে সে কি হলো সেটা বড় কথা না, কিন্তু আমি জানবো যে আমি করেছি। সেটার জন্য তখন আমি আমার এক ব্যবসাটা শুরু করলাম। সেটা একটা অন্য ধরনের ব্যবসা ছিল, সেটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। সেটা করতে করতে ছেলে যখন বড় হয়ে গেল, আমি যেহেতু ফাইন্যান্সের ডিপ্লোমা করেছি, আর আমার না খুব ইচ্ছে ছিল যে একটু ক্রিয়েটিভ কিছুতে আসি, অ্যান্ড
আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের দেশে যারা সত্যিকারের ক্রিয়েটিভ ইয়েতে আছে, মানে ধরো যে বুনছে, যে প্রিন্ট করছে, যে একটা ব্লগ বানাচ্ছে, এই যে কাঠের ব্লগ গুলো বানাচ্ছে, তারা খুব ডাউন ট্রোডেন পিপল, তারা খুব ইল পেইড। আমি চেয়েছিলাম যদি তাদেরকে একটা প্ল্যাটফর্ম, মানে আমার যেটুকু সীমিত ক্ষমতা সেটা দিয়ে যদি দিতে পারি। আচ্ছা, তো সেই করে আমার এই দশভুজার যাত্রা শুরু 2015 সালে। খুব ছোট্টভাবে শুরু করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক, মানে মা দুর্গার কৃপায় আজকে আমি যে জায়গাতে এসেছি, আমি নিজেকে সাস্টেইন করতে পারছি। আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে আমি অন্তত তাদের চলার পথে যে পাথেয় বা পুঁজি, তার কিছুটা হলেও আমি কন্ট্রিবিউট করতে পারছি তাদের। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর তুমি যে আন্তর্জাতিক নারী দিবস বললে, এটা ঠিকই, আমরা একটা করে দিবস পালন করি, কিন্তু আমাদের কিন্তু ওই দিবসটা তখনই সাফল্যমণ্ডিত হবে বাকি 364 দিন আমরা যদি সেই চর্চাটার মধ্যে থাকি। যে আজকে 2025-এর এই নারী দিবসে আমি যেটা ভাবলাম, 2026-এর নারী দিবসে আমি আর একটু কোনো উন্নতি কল্পে যেতে পেরেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার সবার কাছে এটা আমার মনে হয় যে আমরা ইন্ডিভিজুয়াল উদ্যোগে এটা কিন্তু করতে পারি। তার জন্য বড় করে প্যান্ডেল কাটিয়ে, ম্যারাক কাটিয়ে, মাইক বাজিয়ে বলতে হবে না আসুন আসুন আপনাদের আমি হেল্প করছি। আমার আশেপাশে যে 10 জন আছে, সেই 10 জন নারীকে যদি আমি অন্তত এইটুকু কনফিডেন্স দিতে পারি যে তোমরা পারো, তাহলে সেই 10 জন থেকে তুমি দেখবে যে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আরো 100 জনকে সেই কথাটা বলছে। তোমার যে পরিধিটা তার পরের করে অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে আমরা যদি ওই ছোট্ট উদ্যোগটা দিয়েই শুরু করি। এইটা আমার একটা মনে হয়। আর আরেকটা জিনিস আমি এখানে একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে যে মানে আমি মনে করি আমরা তো 13 ফেব্রুয়ারি আমরা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করি, সরোজিনী নাইডুর জন্মদিন, জন্ম তিথি অনুযায়ী জন্মবার্ষিকী। উনি ছিলেন সরোজিনী চট্টোপাধ্যায়। উনি কিন্তু প্রথম মেয়েদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা এসেছিলেন। উনি কিন্তু আমাদের পার্টিসিপেশন করাতে এসেছিলেন, ভোটার পার্টিসিপেশন, পলিটিক্যাল পার্টিসিপেশন, equality of gender in professional field, in educational field. মেয়ে বলে এটা পড়তে পারবে না, মেয়ে বলে ডাক্তারি পড়বে না, মেয়ে বলে ইঞ্জিনিয়ারিং, এই যে জিনিসটা, এই মুভমেন্টটা কিন্তু প্রথম উনি শুরু করেছিলেন। তাই জন্য আমার মনে হয় আন্তর্জাতিক নারী দিবসে আমি তো ওনাকে আমার বিরাট করে স্যালুট জানাই। আরো অনেকেই আছেন যারা আমাদের দেখবে জীবনের পথ চলতে চলতে না আমাদেরকে উদ্বুদ্ধ করেন। ঠিক। এবার তুমি কার কাছ থেকে কতটুকু নিচ্ছ সেইটাকে তারপর তুমি কিভাবে তোমার মধ্যে চর্চায় বা অভ্যেসে সেটাকে বাড়াতে পারছো, সেটাকে ছড়িয়ে দিতে পারছো সবার মধ্যে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক তাই। দিদি তুমি একটু আগেই বলছিলে, তো সেই রেশ ধরেই জিজ্ঞাসা করি তোমাকে যে তুমি তোমার ছেলের জন্য তুমি যে একটু অত্যন্ত বিখ্যাত একটি কোম্পানি, মানে বলা যেতে পারে যে দেশের প্রথম সারির কোম্পানি, সেই ছেড়ে তুমি সম্পূর্ণই তোমার সন্তান এবং সংসারের জন্য সেই স্যাক্রিফাইস, তো তারপরে তোমার এই ব্যবসা শুরু করা, তো এটা কি শুধুমাত্র মানে অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য নাকি নারী হিসাবে মর্যাদা নিয়ে চলার জন্য? কি বলবে? এরকম আমি মর্যাদা বলবো না, এটা হচ্ছে তোমার একটা সেলফ আইডেন্টিটি, তোমার দরকার। তুমি দেখবে আমার নামটাতেও যে আমি লিখি, আমি একটু অন্যভাবে লিখি। আমার কথা হচ্ছে প্রত্যেকের একটা আইডেন্টিটির দরকার আছে জীবনে। আর জানো তো অর্থনৈতিক চাহিদা বা তোমার ফিনান্সিয়াল চাহিদাটা আছে কিনা, এইটা না ভীষণ মানে এই পার্সপেক্টিভটা আমি বলবো তোমাকে যে খুব আপেক্ষিক। আমি মনে করতে পারি আমি ভাত ডাল খেয়ে সারাদিন বাড়িতে থাকবো, তাহলে তো আমার খুব কম রোজগার যেটা আমার হাজবেন্ড করছে বা আমার ফ্যামিলিতে আছে তাই দিয়ে আমার চলে যাবে, ওটা কিন্তু খুব বড় কথা না। আর আরেকটা জিনিস জানো তো, আমার যেটা ভীষণ ভাবে মনে হয় যে এই যে আমার ছেলে, হ্যাঁ আমি চাকরিটা ছেড়েছিলাম কিন্তু আমি কিন্তু কাজ ছাড়িনি। ও কিন্তু জানতো সন্ধ্যেবেলা মা আমাকে পড়ানোর পরে যে 3 ঘন্টা বসে আমি ব্যবসার কাজটা করতাম, তখন আমি সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানির
যত গেস্ট হাউস গুলো আছে সেটা আমাকে কোম্পানিরা আমাকে হায়ার করতো টু রান দ্যাট শো। আমার কোম্পানিতে তখন 45 জন ছেলে চাকরি করতো। আমার ছেলে কিন্তু জানতো দিনের এই 3 ঘন্টা বা সকালের এই সময়টা এটা কিন্তু মার কাজের সময়। ওর মধ্যে কিন্তু একটা রেসপেক্ট তৈরি হয়েছিল যে মা মানেই কিন্তু ওই রান্নাঘরে যাচ্ছে, কি খাওয়া হচ্ছে সেটা করা, আর তারপরে আর মার কোনো কাজ নেই। ঠিক আছে, এবার আমরাই বাড়ির সব ইম্পর্টেন্ট ব্যাপার, আমি, বাবা, দাদু, মানে এরা হচ্ছে সব। এই জিনিসটা কিন্তু একটা ছেলে বড় হতে ভীষণ দরকার। সে প্রথম যে নারীকে সম্মান দিয়ে বড় হতে শেখে সেটা তার মা। তাকে যদি সে সম্মান দিয়ে বড় হতে শেখে না, সে মানে ন্যাচারালি বলো বা ডেফিনেটলি সে বাইরের নারীকে সম্মান করবেই। দিদি, এখন একটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন, কিন্তু আপেক্ষিকভাবে এটা যেমন ঠিক, কিন্তু বর্তমান সমাজে যেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একাধিক ঘটনা, মানে সেটা আর বলার অবকাশ নতুন করে হয়তো রাখে না। তো সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই উইমেন এম্পাওয়ারমেন্ট এই শব্দটা এবং এই প্রেক্ষিতে তুমি কি বলতে চাও? দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো পাওয়ার, ছেলে মেয়ে উভয়ই, যে কোনো পাওয়ার তোমাকে অ্যাচিভ করতে হয়। সম্মান তোমাকে না অর্জন করতে হবে। সম্মান এরকম না যে এমনি লোক তোমাকে দিয়ে দেবে। ঠিক। আর আমার যেটা মনে হয় যে একটা বাচ্চাকে না ছোট্টবেলার থেকে, ছেলে মেয়ে নির্বিশেষে, প্রথম তাকে খুব আত্মসম্মান তার একটা আছে, এইটা না বোঝানো খুব দরকার। এটা কিন্তু আমাদের প্যারেন্টসদের একটা গুড প্যারেন্টিং এর অংশ। একদম। তুমি পাবলিক ফোরামে ঠাস করে বাচ্চাকে একটা চড় মেরে দিলে, ও 3 বছর বয়স, ও কিছু বুঝছে না, ও মার্কেটের মধ্যে খেলনাটা চাইছিল বলে, এটা কিন্তু হয় না। কেন হয় না? ওই চড়টা তোমার যদি কেউ একটা পাবলিক ফোরামে মারে, তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে? না, একদমই। ও তোমার থেকে শারীরিক ভাবে ইয়ে বলে, দুর্বল বলে তুমি করে দিলে। তাহলে কি বাচ্চাকে একটা আত্মসম্মান শেখাতে হবে। যখন একটি ছেলে বা একটি মেয়ে নিজেকে সম্মান করবে, তখন তার মধ্যে অন্যকে সম্মান করার আসবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা সবসময় কিন্তু ফিনান্সিয়াল ইনকাম না। আমি আমার ছেলেকে কিচ্ছু করতে দিই না, আমি আমার মেয়েকে, এটা ঠিক কথা নয়। ওর যদি সকালে উঠে মনে হয় যে আমি 1 কাপ কফি করে খাবো, আর এখন তো সব সিস্টেমে পড়ে গেছে, তুমি ইলেকট্রিক কেটেলে চা করো, কফি মেকারে কফি করো, বাট লেট দেম ডু। তা এটা আমি একটু বড় হয়ে যাওয়া বলছি। আরো ছোট যে বাচ্চা, তার যদি হয় তাহলে ঠিক আছে, তুমি টিফিনে বাচ্চাকে স্যান্ডউইচ দিচ্ছ, বাবু আমি স্যান্ডউইচটা বানালাম, তুমি টিফিনে ঢুকিয়ে তোমার টিফিনটা বন্ধ করো, এটা তোমার কাজ। তুমি তোমার রুটিন দেখে জিনিসগুলো গুছিয়ে ফেলো, ওর সামনে না। এবার ও যখন নেই তখন একবার ব্যাগটা চেক করে নিলেন যে সব নিয়েছে কিনা। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ও জানবে সকাল থেকে স্কুল যাওয়ার আগে আমার কিছু কিছু কাজ আছে। সবটাই মা টেনে টেনে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে স্কুলে, এইটা নয়। তেমনি এটার পরের স্টেজটা ধরো কলেজ, তারপরে স্টেজ যেটা, এরকম করে যখন, আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, যখন সে একা যাচ্ছে তখন কিন্তু এখন তাকে আমার মতে মনে হয় আত্মরক্ষা যে পদ্ধতি, সেইটা কিন্তু আমার মনে হয় কম্পালসারি হওয়া উচিত। সে তুমি ক্যারাটে বলো, টাইকোন্ডো বলো, আর যদি কিছু না থাকে কুকুরের গলার বটলস নিয়ে ব্যাগে নিয়ে বেরো। মানে somehow or the others, এটা নয় যে দেখো না আমাকে ওরকম বললো তাই আমি দৌড়ে চলে এলাম। ইট শুড নট বি লাইক দিস। আর আরেকটা জিনিস ভীষণ ভাবে বোঝানো, এই কাজটা ছেলেদের কাজ, এই কাজটা মেয়েদের কাজ, এরকম না। তোমার ছেলে যদি রাত্রি 10টায় মনে করো তুমি দোকানে পাঠিয়ে সাইকেল করে পাউরুটি আনতে হয়, তো মেয়েও আনবে। ছেলেরা গাড়ি চালাবে, মেয়ে গাড়ি চালাবে না। মেয়ের কাজই হচ্ছে গাড়ির পেছনে বসা, সাইডে বসা, তা কিন্তু না। তাহলে তোমাকে কি করতে হবে, যে প্রফেশনাল যে জেন্ডার ইকুয়ালিটি আমরা চাইছি সেটা যেন থাকে। ওটা যেন আমরা না চাই যে না 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 ও মেয়ে তো ওকে এইটা বাদ দিয়ে দিন। কি কেন তোকে অফিসে কেন লেট অব্দি তোকে ডিউটি দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? ওরা তোর কি ইয়ে নেবে, তা মানে কি বলবো, মানে তোর নিরাপত্তার দায়িত্ব নেবে? তা নয়। তুমি তো জানো যে আমার 10টার আগে অফিসটা শেষ হবে না। এবার তুমি তার জন্য কি কি প্রসেস নিচ্ছ? কর্পোরেট পলিসি ডেফিনেটলি আছে, জব করছে কি করছে সেটা না,
তোমাকেও নিজেকে ইকুয়ালি ইকুইপড হতে হবে। আমি যখন এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করছি, এই চাকরিটা এরকম হবে না সকাল 8টায় ঢুকবো আর সূর্যাস্ত হওয়ার আগে আমি বাড়ি পৌঁছে যাবো। তাহলে এই যে এম্পাওয়ারমেন্ট, যেটা এই এম্পাওয়ারমেন্টটা তোমার একদম শুরু থেকে প্রত্যেকটা বাচ্চাকে করতে হয়, তবে গিয়ে হয়। এটা আমি মনে করি না যে শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট, মেন উইমেন এম্পাওয়ারমেন্ট দুটোরই দরকার আছে। আর একদম মেয়েকে একটা জিনিস বোঝানো কিন্তু ভীষণ দরকার। আমি এখন মনে করি যেহেতু চতুর্দিকে নানা রকম হচ্ছে, যে পুরুষ মানুষ মাত্রই খারাপ, মানে তোমাকে দেখলেই গায়ের উপর ঝাঁপাচ্ছে, এটা কিন্তু নয়। 100-র মধ্যে 80-85টা ছেলেরই তো ডিগনিটি বোধ আছে। তাহলে তুমি কয়েকটা খারাপ ছেলের জন্য পুরো একটা ইয়েকে বলে দিতে পারো না যে ওরা সবটাই খারাপ। তেমনি সব মেয়েদেরও এই যে ডিগনিটির কথাটা বললাম, আমার আচার আচরণ ব্যবহার বেশভূষা সব কটা কিন্তু ইন্টার রিলেটেড উইথ মাই ডিগনিটি। আমি যখন রাস্তায় বেরোচ্ছি এটা আমার মাথার মধ্যে থাকা দরকার আছে। কারণ আমি কিন্তু একটা সুইমিং কস্টিউম পরে রাস্তা দিয়ে গিয়ে মিনি বাসে বা গাড়িতে উঠতে পারবো, পারবো কি পারবো না। তাহলে আমার প্রত্যেকটা ড্রেস বা প্রত্যেকটা কি বলবো তোমার অ্যাটায়ারের একটা করে জায়গা আছে, তোমাকে কিন্তু সেই জিনিসটা মেনটেন করতে হবে। শুধু ছেলেরা কেন তাকাবে, আমি পড়লে কি হবে, এইসব বলে কিন্তু লাভ নেই। পুরোটাই ঠিক ঠিক পুরো জিনিসটার মধ্যে রয়েছে তুমি কবে কোথায়, মেয়েরা যা করছে বা বলছে আমরা ছোট জামা কাপড় পরতে পারি, তুমি কোথায় কবে, আমি তো মনে হয় 10টায় আমি তো দুটো ছেলেকেও দেখি না যে তারা হট প্যান্টের সাইজের হাফ প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পড়েছে। দেখো কি দেখো না? তাহলে ছেলেদের যদি ওই পরিমিত বোধটা থাকে, আমাদের মধ্যেও সেটা থাকতে হবে। এবং আমাদের কিন্তু এইভাবে জিনিসটাকে বোঝাতে হবে। এম্পাওয়ারমেন্ট মানে এটাই না যে আমি যা ইচ্ছে করছি যা করছি কোনো অপোজিশন আসবে না, তা কিন্তু নয়। আমি যেটা করছি সেটা যেন লজিক্যাল হয়, আমি যে কাজটা করছি, তবেই কিন্তু তুমি উল্টো দিকে বলতে পারবে আপনি এই কথাটা আমায় বললেন কেন। ঠিক 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 তাই, একদম তাই। দিদি, তুমি একটু আগে বলছিলে যে নারীর ক্ষমতায়ন বা নারীর সমতা, এই সবগুলো বিষয় তো আছেই, কিন্তু তারও পাশাপাশি আরো একটা বিষয় আছে, নারী হিসাবে সাফল্য। তো এখনকার সমাজে এখনো পর্যন্ত হয়তো অনেকেই এমন আছেন যারা তাদের ব্যক্তিগত পরিস্থিতিগুলোকে মেনে নেন। তারা পড়াশোনা সেখানে হয়তো তারা মাস্টার্স করেছেন, কিন্তু আফটার ম্যারেজ তারা মনে করেন যে এটাই আমার মানে জগৎ বা এটাই আমার বাকি জীবন। এই বিষয়টা তুমি কিভাবে দেখো, বা সেই সম্পর্কে যারা নিজেদের নিয়ে লড়াই করা সেই দমটা বা সেই সাহসটা জুটিয়ে উঠতে পারেন না, তাদেরকে কি তুমি কি বলতে? দেখো আমি একটা কথা বলি, সেই আমাদের আগের জেনারেশন বোধহয় ছিল যে ওই ক্লাস 4 পাস হবে আর 1.5খানা গান শিখে নিবি, বিয়ে হয়ে যাবে, ব্যাস, তারপরে তো সংসারটাই আসল। তোমার আমি একটা কথা বলি, যেহেতু আমি টাটা গ্রুপে চাকরি করতাম, আমার একজন দিদি, তিনি কিন্তু যথেষ্ট পড়াশোনা জানেন, উনি বলেছিলেন তুমি কি কোম্পানিতে চাকরি পেলে সেটা ইম্পর্টেন্ট না, এরপর যখন বিয়ে হবে তোমার বর কি কোম্পানিতে আছে সেটা খুব তা দেখো এই মেন্টালিটি লোক কিন্তু এরকম না যে তোমাকে পেছনে কিন্তু সবসময় যে পুরুষ মানুষ টানছে তা কিন্তু নয়। আর দেখো একটা ফ্যামিলি সাপোর্ট যে কোনো কিছুতে লাগে। তুমি অহরাত্র বাইরে ঝামেলা করে, বাড়িতে ঝামেলা করে বাইরে কাজ করতে যাচ্ছ, এটা নাও হতে পারে। তাহলে তোমাকে কি, আমার যেটা মনে হয়, যে মেয়ে মনে করছে যে আমি আমার প্রফেশনাল ইয়েটা পাথটা আমি কন্টিনিউ করব, প্রথম তার একটা কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে তাকে জাস্টিফাই করতে হবে টু হার ফ্যামিলি যে আমি বাইরে এই সময়টা আমি কিন্তু মজা করতে যাচ্ছি না, আমি কাজ করতে যাচ্ছি, আমার এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আর আমার রোজগারটা এসে আমার ভাতের হাড়িতে যদি না লাগে তার মানেই আমার রোজগারটা ইম্পর্টেন্ট না, তা কিন্তু না। ঠিক, প্রথম কথা তাই। আর আজকাল তো পলিটিক্সেও চলছে ডাবল ইঞ্জিন, প্রত্যেকটা সংসারের ডাবল ইঞ্জিনটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি, তোমার তো কিছু নিজস্ব সকাল্লাদ থাকতে পারে, তাহলে তুমি যখন নিজে একটা পড়াশোনা করেছো, তোমার কিছু রোজগার করার ক্ষমতা আছে, তখন তোমাকে গিয়ে সব ব্যাপারে লোকের কাছে চাইতে হবে কেন? তাহলে নিজের মধ্যে নিজেকে ভাবতে হবে যে আমি কি নিজেকে ভিখারি বানাবো, না আমি এদের জাস্টিফাই করে আমি ওইটুকু রোজগারেই আমি যাব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং জানবে যে
এ করতে দিল না তাই আমি পারলাম না, ও বারণ করলো তাই আমি পারলাম না। নেভার এভার। যদি তুমি মনে করো তুমি করবে তাহলে কেউ তোমায় থামাতে পারবে না, আর যদি তুমি মনে করো তুমি করবে না তাহলে কিন্তু সেটা তোমায় কেউ ঠেলে বাইরে পাঠিয়ে তোমায় কোনোভাবেই কিছুতে যুক্ত করতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। তিনি শুধুমাত্র নিজে কাজ করছেন তাই নয়, কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন বহু মানুষের। প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়া ব্লক শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন ডালিয়া বি মিত্র। একই সঙ্গে ফ্যাশন জগৎকে দিচ্ছেন নিত্য নতুন উপহার। শুধুমাত্র বেঁচে থাকা নয়, মেয়েদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক পদে তা শিখিয়ে দিচ্ছেন ডালিয়া বি মিত্র। আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ সমাজের সেই প্রতিটি দর্শভুজাকে। সর্বশেষ প্রশ্ন ঠিক নয়, এটা একটা বার্তা বলতে পারি। নারী দিবসে সব নারী দর্শক এবং অবশ্যই পুরুষ দর্শকদের কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকে না মানুষ হিসেবে নিজের কাছে নিজে ঠিক থাকি। মানে এটা কিন্তু অন্য কাউকে, মানে আয়নার সামনে দাঁড়িয়ে যেন মনে না হয় যে আজকে সারাদিনের মধ্যে এই 4টে খারাপ কাজ আমি করেছি। এবং আমি ভীষণ ভাবে বলছি, এটা শুধু এরকম না যে কোন গরিব মানুষকে আপনি দেখলেন বা বাড়ির বড়দের আপনি কতটা কেয়ার করলেন, শুধু তাই না, আপনি নিজেরও কতটুকু উন্নতি করলেন, নিজের মানে মননটাকে কতটা উন্নতি করলেন। আর আরেকটা আমি সবাইকে হাত জোর করে বলবো যে আজকাল রাস্তাঘাটে বড্ড নিষ্ঠুরতা নানা রকম পশু, মানে কুকুর বেড়াল সব ব্যাপারেই আমরা দেখতে পাই। এবং আজকাল এত ফলাও করে সবকিছু আমাদের মিডিয়াতে চলে আসে না, বড্ড একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়। আমার যার জন্য মনে হয় কি, ভালো জিনিস আপনারা প্রপাগেট করুন, ভালো জিনিস আপনারা ছড়িয়ে দিন। হ্যাঁ, যতটা নেগেটিভ জিনিস কম ছড়ানো যায় আপনি সেইখানে প্রতিবাদ করুন। কিন্তু একটা ভীষণভাবে নিঃশংস করে ছবি দিলে না, এরকম নয় যে তাতে 10টা মানুষের খুব চিত্ত চৈতন্য এসে যাবে, তা কিন্তু না। আমার শুধু মনে হয় যে পৃথিবীটা না বড্ড নেগেটিভিটিতে ভরে গেছে। আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে আশেপাশে এই যে মানে সেটা সামাজিক আবর্জনা আমরা বলি, সেটা যেন আমরা সবাই এটা সরানোর জন্য একটা অন্তত উদ্যোগ যেন নিই। আমি চাই সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপান্বিতা ব্যানার্জির রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।